بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে খলিফার বিলোপে খিলাফা যেটা ছিল আমাদের, সেই খিলাফার বিলোপে দাজ্জাল এবং ইয়াজুজের ভূমিকা, এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো এখানে আমার কাছে আজকে যখন আমি এটা লিখতেছিলাম বা এটা নিয়ে কাজ করতেছিলাম, তখন আমার কাছে মনে হলো যারা আমার আগের স্পিচগুলি শুনে নাই যে দাজ্জাল বলতে আমি আসলে কি বোঝাচ্ছি আর ইয়াজমেজ বলতে কি বোঝাচ্ছি, বা কিভাবে দাজ্জাল এবং ইয়াজমেজ এখনকার সময় আছে বা কিভাবে কাজ করছে, এই জিনিসগুলি জানেন না, তাদের জন্য আসলে একটু কঠিন হবে এটা বোঝার জন্য। সো আমি আশা করতেছি যে অন্যান্য ভাইরা আগে ওইটা একটু বুঝলে ভালো হবে। সো সেই বুঝার প্রেক্ষিতে দাজ্জাল বলতে এখানে এই জায়গায় আমি যখন কাজ করতেছি 1914 থেকে অনওয়ার্ডস খিলাফা যে বিলোপের প্রসেসটা, সেটা হচ্ছে 1914 সাল থেকে 1921, 22, 23 সাল বা 24 সাল পর্যন্ত এই সময়কালীন সময়ের ঘটনাগুলোকে কভার করতেছে। তো ওইখানে আমি যখন কথা বলতেছিলাম তখনকার সময় আমি দাজ্জালকে মিন করতেছিলাম এটা একটা শক্তি যেটা একটা দ্বীপে ছিল, সেই দ্বীপটাকে আমি আইডেন্টিফাই করতেছি এইভাবে অ্যাকর্ডিং টু অন্যান্য স্কলারদের সাথে একই মতে। সেটা হচ্ছে যে ব্রিটেন হচ্ছে সেটা ছিল এই দাজ্জালিক যে ফোর্সটা, যে পাওয়ারটা, সেই পাওয়ারটা ব্রিটেন থেকে উদ্ভূত হচ্ছিল, এটা ইউজ হচ্ছিল। সো ব্রিটেন, নট নেসেসারি ব্রিটেন ইটসেলফ ইজ দাজ্জাল না, ব্রিটেন থেকে দাজ্জালিক একটা ফোর্স কাজ করতেছিল, যে ফোর্সটা ফাংশন করে, যেরকম ইবলিস সাগরের মধ্যে থাকে। তো ইবলিসের অনেক চেলা চামুন্ডা আছে যারা হচ্ছে আমাদের ঘরে দুয়ারে, সমাজে, সোসাইটিতে সব জায়গায় ছড়ায় আছে, অনেকটা ওইরকম টাইপের একটা ফোর্স কাজ করতেছে পৃথিবীর উপরে। আর আমি যখন ইয়াজমেজ বলতেছি তখন আমি অরিজিনাল ইয়াজমেজকে মিন করতে, যারা কিনা যাদেরকে জুলকারনাইন আলাইহিস সালাম দেওয়ালের ওই পারে আটকে রাখছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হোল্ড করছিল বা গর্ত করছিল এবং তারপরে বের হয়ে আসছিল, যেটা অরিজিনালি আমি তাদেরকে মিন করতেছি খাজারিয়ান, যারা কিনা আর্টিফিশিয়াল জিউস, যারা তৌরাতে বিশ্বাস করে না কিন্তু ওরা তালমুদে বিশ্বাস করে বা বলে যে আমরা রাবায়ানিক জিউ। ওই সাদা চামড়ার ওই অংশটুকু যারা দারিয়ালগড় যে উত্তর পাশে ছিল, তাদেরকে আমি মিন করতেছি ইয়াজুজ মাজুজ। সেই প্রেক্ষিতে আমি কথা বলতেছিলাম। তো আমি গত পর্বে যে কথাগুলি বলছিলাম যে খেলাফা কি বা খেলাফা মূলত কি, এটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম, এদের বৈধতা হওয়ার কিছু শর্ত নিয়ে আলোচনা করছিলাম। বিলোপ পূর্ব খেলাফার অবস্থান কোথায় ছিল, কি অবস্থায় ম্যাপে দেখাইছিলাম। আর খেলাফা বিলোপকালে মুসলিমদের মূল চরিত্র কিছু আমি মেইন মুসলিমদের দিক থেকে কারা এটা খেলাফা বিলোপের জন্য রোল প্লে করছে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে, তাদের কিছু আর কথা চরিত্র নিয়ে কথা বলছিলাম। এবং প্রথম ইউরোপিয়ান যুদ্ধের পরিকল্পনা তথা দাজ্জালের মিশন, সেখানে আমি কথা বলতেছিলাম। ওই মিশনের প্রেক্ষিতেই প্রথম ইউরোপিয়ান যুদ্ধ বলতেছিলাম, অ্যাকচুয়ালি প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যেটা আমরা কমনলি বিশ্বাস করি, অ্যাকচুয়ালি এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বলাটা কেন রাইট না সেটাও আমি কথা বলছিলাম। তারপরে আমি বলতে চাচ্ছিলাম যে ওই যুদ্ধের পরিকল্পনার সাথে কিভাবে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ ফাংশন করছে, সেই বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করে ওইটার প্রেক্ষিতে আজকে আমি কথা বলতেছি যে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ কিভাবে প্ল্যান এবং প্লট গুলি করছিল, সেই প্ল্যান এবং প্লটের কয়েকটা শুধু আজকে আমি কথা বলতে পারবো, আমার মনে 3টা কি 4টা পয়েন্ট। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা কথা বলে আমার মনে হয় আমরা বিরতিতে চলে, নামাজের জন্য চলে গেলে ভালো হবে আর কি, ইনশাল্লাহ। তো আমি যেখানে ছিলাম সেখানে ছিল এরকম যে এই জিনিসটা একটু বোঝা দরকার যে জায়নিস্ট মুভমেন্টটা, আল্লাহ, আমি গত সপ্তাহে যে কোরআনের আয়াতটা শেয়ার করছিলাম, এখানে এটা আছে যে এখানে এরকম লেখা আছে যে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতটা, এই আয়াতটা খুব ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে যে অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারো, আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। তো এখানে যে বেসিক্যালি আল্লাহ যে কথাটা বলতেছেন, যখন উনি ফেরাউনের লাশকে ডুবাই দিচ্ছিলেন বা ফেরাউনকে ডুবাই দিচ্ছিলেন, ফেরাউন যখন তওবা করলো এবং বনী ইসরাইলের রবের প্রতি ঈমান আনলো, তখন আল্লাহ ওনাকে বললেন যে ওনাকে আর উনি বাঁচাই রাখবেন না, বরং উনি ওনার দেহকে বাঁচায় রাখবে পরবর্তী যে প্রজন্ম আসবে সেই প্রজন্মদের জন্য একটা নিদর্শন বা একটা সাইন হিসাবে, একটা আয়াত হিসাবে, একটা লাইক মাইলস্টোন হিসাবে। ওনার লাশটা যখন আবার বের হবে, সেই বের হওয়ার সাথে কিছু একটা পৃথিবীতে নতুন একটা ওয়েতে চেঞ্জ আসবে, এরকম একটা টাইপের মিনিং আর কি। আর এই সাইনটার প্রতি বেশিরভাগ মানুষই হচ্ছে লক্ষ্য করে না, কিন্তু অল্প কিছু মানুষ ঠিকই লক্ষ্য করে। এটাই এই আয়াতটাকে কোট করছিল অ্যাকচুয়ালি ইমরান নজর হোসেন, এবং আমি সেখান থেকে এটা যখন চেক করছি, তারপর আমি যখন এটাকে নিয়ে কিছু
আরো পড়ালেখা করলাম, তখন আমি দেখলাম যে ওনার কথাটার মধ্যে সারবত্য আছে বা ওনার কথাটা মোর ফ্যাকচুয়ালি রাইট হবে। আল্লাহ ভালো জানে। তো সেখান থেকে আমি এই কথাটা বলতেছিলাম যে আজকে যে জায়নিস্ট মুভমেন্ট, সেই জায়নিস্ট মুভমেন্ট হচ্ছে যেই সময়ে এই ফেরাউনের লাশকে পজিটিভলি আইডেন্টিফাই করা হয়েছে, ঠিক সেম ইয়ারে 1897 সালে এই জায়নিস্ট মুভমেন্টটা তৈরি হয়েছে। আর এই জায়নিস্ট মুভমেন্টটা তৈরি হয়েছে খাজারিয়ান একজন ইহুদির নেতৃত্বে। ওনার নাম হচ্ছে থিওডর হার্টজেল। উনি অরিজিনালি ছিলেন অস্ট্রো হাঙ্গেরিতে। অস্ট্রো হাঙ্গেরি তখন একটা সাম্রাজ্য ছিল, আর সেই সাম্রাজ্যের অধিবাসী ছিলেন উনি। এখন আপনি যদি একটু থিঙ্কিং করবেন বা ডিপলি চিন্তা করবেন, ইহুদিরা তার আগে এটা জানতে হয় এই হিস্ট্রিটা, যে ইহুদিরা তার আগে কিন্তু অ্যাকচুয়ালি পৃথিবীতে ছড়ানো ছিটানো ছিল এবং তারা খুবই মানে মানবেতর জীবনযাপন করতো। ওরা খ্রিস্টানদের কাছে গ্রহণযোগ্য ছিল না, কারণ খ্রিস্টানরা সবাই বিশ্বাস করতো যে যেহেতু ইহুদি হুজুরেরা ঈসা আলাইহিস ইসলামকে ক্রুশে দিছে এবং হত্যা করছে, এটা ওরা মনে করতো, সেজন্য ওরা ইহুদিদেরকে ওরা সহ্য করতে পারতো না। যার জন্য ইহুদিরা অনেকটা গ্যাটো লিভিং করতো, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের সময় যদি ঢাকা শহরে বিহারীদের অবস্থান দেখি বা চিটাঙ্গে হালিশহরে যে বিহারীদের অবস্থান দেখি, অনেকটা ওই টাইপের লিভিং ছিল। এর মধ্যে দুই একজন উপরে উঠতে পারতো, বাট মেজরিটি ইহুদিরা কখনো উপরে উঠতে পারতো না। কিন্তু পরবর্তীতে যখন খাজারিয়ান ইহুদিরা যখন ইউরোপে এমবেইড হলো বা হলো, তখন গ্রাজুয়ালি তারা পাওয়ার হোল্ড করতে শুরু করলো। এবং সেটার একটা হিস্ট্রি আপনারা যদি কেউ ইলুমিনেটির উপরে পড়েন বা খাজারিয়ান সাম্রাজ্যের উপরে পড়েন, তাহলে আপনারা জানবেন ওদের পাওয়ারটা কিভাবে এসছে এবং কিভাবে তারা স্মার্টলি ব্রিটিশ যে রানী, ব্রিটিশ যে প্রাইম মিনিস্টার বা মন্ত্রী পরিষদ, এইসবগুলির সাথে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে ওরা খুব সহজে অ্যাক্সেস পায়, বিকজ অফ ওদের স্পেশাল স্ট্যাটাসের জন্য, ওদের স্পেশাল ক্যাপাসিটির জন্য, ওদের নলেজের জন্য, ওদের অ্যাবিলিটির জন্য। যে সম্পর্কে আর কি ওই হাদিসটা কাজ করে ওইখানে, যে যখনই খাজারিয়ান ইহুদিরা কোথাও যায়, তখন আল্লাহ যে বলছিল সূরা হাদিসে কুদসিতে, যে আমি আমার এক বান্দাদেরকে সৃষ্টি করছি যাদেরকে আমি ছাড়া আর কেউ ধ্বংস করতে পারবে না। সো দে আর এ স্পেশাল ক্যাপাসিটি ওয়ালা এক ধরনের মানুষ। তারা যখনই কোনোখানে যায় তখনই ওরা রাজাদের সাথে খুব সহজে মিশতে পারে। এটার একটা রেফারেন্সের জন্য বা আপনাদের বোঝার জন্য, মোহাম্মদ আসাদকে নিয়ে যদি আপনি গবেষণা করেন, যিনি কিনা কোরআনের ট্রান্সলেশন করছেন এবং মুসলিম হয়েছেন, সেই মোহাম্মদ আসাদ হচ্ছে একজন খাজারিয়ান জিউস। এবং উনি যখন সৌদি আরবে এসেছেন, অল্প সময়ের মধ্যে ওনার বাদশাহ আব্দুল আজিজের সাথে ওনার কানেকশন হয়েছে, বাদশাহ ফয়সাল এদের সাথে ক্রাউন প্রিন্স ফয়সাল এদের সাথে ওনার রিলেশনশিপ হয়েছে, এবং ওইভাবে উনি সৌদি রাজ পরিবারের সাথে উনি সম্পৃক্ত ছিল। আবার উনি যখন পাকিস্তানে এসছে, তখন উনি পাকিস্তানের অন বিহাফ অফ পাকিস্তান সরকারের হয়ে উনি ইউনাইটেড নেশনসে পাকিস্তানের অ্যাম্বাসেডর হিসেবে জব পাইছিল বা অ্যাপয়েন্টমেন্ট পাইছিল। এইটা জাস্ট আমি একটু উদাহরণের জন্য বললাম। মুসলিম যে ক্ষেত্র আসলেও খাজারিয়ান জিউসদের অলওয়েজ একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হয়। কিন্তু আমি যখন বলতেছি যে জিউসরা খুবই দুর্বল, সেটা আমি বোঝাচ্ছি যে বনি ইসরায়েলি জিউসরা দুর্বল ছিল। সো অস্ট্রো হাঙ্গেরিয়ান এই ইহুদিরা যারা অস্ট্রিয়ায় ছিল, জার্মানিতে ছিল বা ওয়েস্ট ইউরোপে ছিল মোস্টলি, ইনক্লুডিং দ্য ব্রিটেনের মধ্যে। আর ব্রিটেনটা যেহেতু দার্জিলিং ফোর্স কাজ করতেছিল, এতটুকু যদি একটু আপনারা মনে রাখেন, নাহলে আমার কথাটা বুঝতে পারবেন না আর কি। সো 1897 সালে তারা কি করলো, ফেরাউনের লাশ পজিটিভলি আইডেন্টিফাই হলো, আর সেম ইয়ারে জায়নিস্ট মুভমেন্ট এস্টাবলিশ হলো। আপনি যদি খেয়াল করবেন, জায়নিস্ট মুভমেন্টের মেইন উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে অটোম্যান সাম্রাজ্যের অধীনস্থ প্যালেস্টাইন নামক জায়গাটাকে বা স্টেটকে ইসরায়েল নামক একটা দেশ, ইহুদি দেশ হিসেবে পরিণত করা। এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। একটা পলিটিক্যাল অবজেক্টিভ সেট করছে বা পলিটিক্যাল কি বলে এজেন্ডা সেট করছে। সেই এজেন্ডা নিয়ে তারা ইউরোপের মতো জায়গাতে এটা পলিটিক্যাল মুভমেন্ট করতেছে। তো আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, তাহলে বুঝতে পারেন এখানে কি হচ্ছে জিনিসটা। যে অস্ট্রো হাঙ্গেরিয়ান যে যুবরাজ খুন হচ্ছে, তার পরবর্তী যে এটা যুদ্ধের জন্য লাগবে, সে একটু পরে আমি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কথা বলতেছি বা ফার্স্ট ইউরোপিয়ান ওয়ার বলতেছি, সেটা অস্ট্রো হাঙ্গেরিয়ার সাথে একটা রিলেশন। সেই অস্ট্রো হাঙ্গেরি থেকে আসছে যে খাজারিয়ান ইহুদি থিওডর হার্টজেল। উনি হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট তৈরি করতেছে, যেটা হচ্ছে পুরো ইউরোপের মধ্যে রেনেসাসের মতো আনতেছে। সবাই ফিল করতে হবে যে এই জায়নিস্ট মুভমেন্টের যে অবজেক্টিভ, সে অবজেক্টিভকে ওরা বাস্তবায়ন করতে যাচ্ছে। যে অটোম্যান এম্পায়ারের আন্ডারে একটা মাত্র স্টেট, সে স্টেট হচ্ছে প্যালেস্টাইন। সেই প্যালেস্টাইনকে ওদেরকে দিতে হবে অ্যাজ এ ইসরায়েল হিসেবে এস্টাবলিশ করার জন্য, যেটা কিনা হ্যাপেন টু বি একটা ইহুদি দেশ হবে, যেখানে ওনারা প্রি ঈসা আলাইহিস ইসলামের সময়কার ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় বোধগুলি ওনারা পুনর্জীবিত করবেন। তো এটা যদি যে কেউ ঠান্ডা মাথায় চিন্তা করবে, এখানে অনেকগুলি সে হিন্টস পাবে। আমি এখানে জাস্ট ডান পাশে কয়েকটা হিন্টস এর কথা লিখছি, যে খাজারিয়ান ইহুদি কানেকশন ইস্যুটা আপনি যদি মাথায় রাখবেন। 1897 সালে ফিরাউনের লাশ পজিটিভলি আইডেন্টিফাই, সেই সময় ওরা এটা করতে গেল কেন, তার আগে না কেন, তার পরে না কেন, এবং কোরআন আয়াতের সাথে এটা ম্যাচ করলো কেন, এবং পলিটিক্যাল উদ্দেশ্যটা দেখেন যে কিভাবে সম্ভব
আপনি একটা দেশের মধ্যে আন্দোলন করবেন, পলিটিক্যাল মুভমেন্ট করবেন, তারপরে সেটা একটা কন্টিনেন্টে ছড়াই দিবেন। সেই কন্টিনেন্টে ছড়াই দিলে সেই কন্টিনেন্টে এমন একটা জিনিস হইতে হবে যার মাধ্যমে কন্টিনেন্টের সব মানুষ আপনার সাথে এগ্রি করবে যে আপনাকে ইসরায়েল নামক একটা কান্ট্রি এস্টাবলিশ করার জন্য, যেটা কিনা হ্যাপেন টু বি প্যালেস্টাইন নামক একটা প্রভিন্সের মধ্যে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা একটু লিঙ্ক করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার সাথে কিভাবে কানেকশন হয়, এবং এটার সাথে কিভাবে খাজারিয়ানদের কানেকশন, এবং এটার সাথে কিভাবে বেলফোর ডিক্লারেশনের সাথে কানেকশন তৈরি হবে। তারপরে আমি যেটা গত সপ্তাহে একটু কথা বলছিলাম যে তার ট্রিপল এন্টিটি, এইটা নিয়ে একটু চিন্তা করার বিষয় হচ্ছে এরকম যে ইউনাইটেড কিংডমের সাথে ওই সময় যে ইউনাইটেড কিংডম ছিল, বাম পাশে একটা ম্যাপ আছে দেখবেন আপনি, ইউনাইটেড কিংডমটা আপনি বুঝতেছেন যে পশ্চিম পাশে লাল অংশটুকু উপরে যে একটা পশুর মতো ছবি, আর ফ্রান্স হচ্ছে তার নিচে, এবং ডান পাশে হচ্ছে রাশিয়া। এদের এলাই হতে পারে না, হয় না এই জন্য যে গ্রেট ব্রিটেন ওই সময় এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা আজকের সময়ের আমেরিকার মতো একটা পাওয়ার। সে এখানে যে কথাটা ওরা বলছে যে জন্য ওরা রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করতে যাচ্ছে 1904 সালে, যুদ্ধ হচ্ছে কিন্তু 1914 সালে, এখনো 14 সাল যায়নি, আরো 10 বছর আগে ব্রিটেন এবং ফ্রান্স মিলে চাচ্ছে যে রাশিয়ার সাথে একটা এলাই করতে, একটা বন্ধুত্ব করতে, একটা কোঅপারেশন এগ্রিমেন্ট করতে। যে এগ্রিমেন্টের মধ্যে ওরা বলতে চাচ্ছে যে জার্মানি সম্ভবত আমাদেরকে আক্রমণ করবে, এবং সেই আক্রমণের ঝুঁকি থেকে বাঁচার জন্য এই এগ্রিমেন্টটা জরুরি। সো রাশিয়াতে তখন যে সিচুয়েশন ছিল, সেই সিচুয়েশনে রাশিয়া এরকম কোনো দেশ ছিল না যে কখনো অন্য একটা দেশকে ইনভেড করছে, অন্য একটা দেশকে দখল করছে, এরকম না। রাশিয়া ছিল ইটসেলফে একটা অ্যারিস্টোক্রেট কান্ট্রি ছিল, যেটা এমনি পাওয়ারফুল ছিল, এমনি ওদের ধন সম্পদ এগুলির দিক দিয়ে ওরা ভালো ছিল। ওদের দরকার ছিল না, যে ওরা ভয় পাওয়ার কথা না যে জার্মানি ওদেরকে অ্যাটাক করবে, এরকম কিছু ওদের মাথায় ছিল না। বরং ব্রিটেন এবং ফ্রান্স বলতেছে যে তোমাদেরকেও অ্যাটাক করতে পারে, আমাদেরকেও অ্যাটাক করতে পারবে যে জার্মানি। সো ওইটা থেকে বাঁচার জন্য আমরা এই এগ্রিমেন্টটা করি, এবং সেই এগ্রিমেন্টটা যদি হচ্ছে, আপনি ডান পাশের এই পয়েন্টগুলি জানতে হয় আর কি, তখন আপনি বুঝতে পারবেন যেটা কানেকশনটা। প্রথমত হচ্ছে এই জায়গা যেটা অ্যাবনর্মালিটি এই এগ্রিমেন্টের, সেটা হচ্ছে ভ্যাটিকান থেকে উদ্ভূত হচ্ছে যে ব্রিটেনের যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এবং ক্যাথলিক খ্রিস্টান হচ্ছে ফরাসিরা, অন্যদিকে জার্মানটা এবং অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান। তারা কখনো রাশিয়ানরা হচ্ছে কমপ্লিটলি ভিন্ন, লাইক শিয়ার মতো, সুন্নিদের কাছে শিয়া যেরকম, সেরকম কনটেক্সটে রাশিয়া হচ্ছে যে অর্থোডক্স খ্রিস্টানের দেশ। সো কখনো ক্যাথলিক ফরাসি বা ফ্রান্স এবং প্রোটেস্ট্যান্ট ব্রিটেন বলতে হয় স্টিল এটা ভ্যাটিকানের সাথে রিলেটেড, মানে ওয়েস্টার্ন খ্রিস্টানিটি, তারা কখনো অর্থোডক্স খ্রিস্টানিটির সাথে বন্ধুত্ব করতে পারে না। কার বিরুদ্ধে? আরেকটা সুন্নি কান্ট্রির বিরুদ্ধে, মানে আরেকটা ক্যাথলিক কান্ট্রির বিরুদ্ধে, সেটা হচ্ছে জার্মানি। তো এই যে জিনিসটা হয়, এটা একটা নর্মাল না আর কি, এটা হওয়ার কথা না, বাট ইটস এ প্ল্যান, এটা প্লট করা হচ্ছে, যেটা আমি যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম আগে, বললাম যে কি কি প্ল্যান আর প্লট হচ্ছে। তো তারপর হচ্ছে সম্ভাব্য জার্মান আক্রমণ ঝুঁকি যদি থাকবে, সেটা রাশিয়ার দিকে থাকার কথা না। তাহলে যদি রাশিয়ার দিকে থাকবে, রাশিয়া বরং ইনিশিয়েট করার কথা ছিল, কিন্তু জার্মান অ্যাটাকটা ব্রিটেনের প্রতি হওয়ার কথা না, কারণ ব্রিটেন অলরেডি তখন ইন্ডিয়া যেমন দখলে আছে তাদের, আমেরিকা তাদের দখলে, কানাডা তাদের দখলে, এবং আফ্রিকার অনেকগুলি দেশ, ইজিপ্ট সহ এরাগুলি ইন্ডিয়ার দখলে, ইরান ইন্ডিয়ার দখলে। এইরকম একটা অবস্থায় ইংল্যান্ডের দখলে, সরি, ইংল্যান্ডের বিরুদ্ধে কখনো জার্মানি যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি বা স্ট্রেংথ ছিল না। ইংল্যান্ড ইজ সো পাওয়ারফুল অ্যান্ড সো অ্যাডভান্স ইন কম্পেয়ার টু জার্মানি। আর জার্মানি এটা অ্যাটাক করার কোনো রিজনও নাই, যে ইংলিশ ইয়েটা পার হয়ে যে ইংল্যান্ডকে অ্যাটাক করবে। তো এরকম একটা কনটেক্সটে তারা যখন প্ল্যান অ্যান্ড প্লট করেই রাশিয়ার সাথে ওই চুক্তিটা করছে। আপনি আরো কিছু গেলে দেখবেন যে কিভাবে ওরা আবার এই চুক্তিটা ওরা বের হয়ে আসছে, তাতে করে বুঝবেন যে এটা একটা আর্টিফিশিয়াল মৈত্রী চুক্তি করছে। এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছিলাম যে এই ম্যাপটাতে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। আপনি যদি দেখবেন এখানে হচ্ছে ম্যাপটাতে, যেখানে ব্রিটেন আপনি দেখছেন, ফ্রান্স দেখতেছেন এবং রাশিয়া দেখতেছেন, জার্মানি আর অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে ছোট্ট একটা অংশ ইন কম্পেয়ার টু রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স। কারণ আপনি যদি ডান পাশে দেখবেন পার্সিয়া যেখানে, ওইটাও কিন্তু ব্রিটেনদের কলোনি টেকনিক্যালি। দেন আবার নিচে আলজেরিয়া, এটা হচ্ছে ফ্রান্সের কলোনি। আবার এখানে ইজিপ্ট ছিল, সেই ইজিপ্টটা হচ্ছে যে ব্রিটিশ কলোনি। এরকম একটা সিচুয়েশনে যে জার্মানি বা অস্ট্রো হাঙ্গেরি কখনোই মানে ব্রিটেনকে অ্যাটাক করার কথা না, ফ্রান্সকে অ্যাটাক করার কথা না, কারণ ফ্রান্স ওই সময় অনেক পাওয়ারফুল একটা দেশ হিসেবে আছে, আর রাশিয়া তো অনেক বড়, এটা করার কিছু নাই, বা জার্মানির এরকম কোনো অবজেক্টিভও ছিল না। এবং এই সময় যদি আপনি হিস্ট্রিক্যাল এভিডেন্স গুলি পড়েন, জার্মানি বা অস্ট্রো হাঙ্গেরির সাথে ব্রিটেন বা ফ্রান্সের বা রাশিয়ার সাথে কোনো কনফ্লিক্টিং ইস্যু ছিল না। তারপরে এখানে যে অংশটুকু করছে যে তারা, আপনি যদি ওই ঘটনাগুলি দেখেন, এখানে ডান পাশে যে ছোট ছোট অংশগুলি আমি লিখছি, যে লেখা আছে এরকম, যেমন ধরেন জানুয়ারি 1902 অ্যাংলো জাপানিজ একটা অ্যালায়েন্স আছে, কিন্তু তারপর আপনি আবার রাশিয়ার সাথে জাপানের
কন্ট্রাডিকশন আছে। যদি আমার সাথে যদি জাপানের একটা চুক্তি হলো ব্রিটেনের সাথে, তখন আমি রাশিয়ার সাথে যদি জাপানের যুদ্ধ হবে তখন আমি রাশিয়ার সাথে এগ্রিমেন্ট করার কথা না 1904 সালে। এই জিনিসটা আমি বুঝাবার জন্য এটা আনছি, এখানে জাস্ট এই পয়েন্টটা, এই ম্যাপটাকে এখানে শো করতেছিলাম। আপনি আবার দেখবেন যে কুয়েতের ইস্যুটা দেখেন 1899 সালে কুয়েত বলতেছে, যখন কিনা কুয়েত অ্যাকচুয়ালি অটোমান এম্পায়ারের আন্ডারে, সেখান থেকে কুয়েতের মতো একটা ছোট্ট একটা জায়গায় একটা ছোট্ট মানুষ বলতেছে যে সে ফ্রিডম চাচ্ছে বা ব্রিটেনদের প্রোটেকশনে নিচ্ছে। তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে ওই সময় একটা পুরো প্ল্যান করে করে বিভিন্ন জায়গায় ছোট ছোট ব্রিটিশদের প্ল্যান এন্ড প্লট অনুযায়ী জিনিসগুলি হচ্ছে আর কি। আপনি যদি ডিপার ওয়েতে দেখতে হবে আর কি, দেখলে তাহলে বোঝা যাবে। এরপরে যে কাজটা করছে যে ব্রিটিশরা, সেটা হচ্ছে যে এটা, এই চুক্তিটা ইম্পর্টেন্ট যদি মনে রাখেন। এই চুক্তিটা হচ্ছে যে 1916 সালে এই চুক্তিটা করছে সাইক্স পিকট এগ্রিমেন্ট বলে এটাকে। এই চুক্তিটা করছে ব্রিটেন এবং ফ্রান্স, যখন ওরা হচ্ছে যে অ্যালাইড ফোর্স ছিল উইথ রাশিয়া, প্রথম বিশ্বযুদ্ধ করতেছে, তখন রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন একসাথে হয়ে জার্মান এবং অস্ট্রো হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কিন্তু আন্ডারগ্রাউন্ডে লুকানো ভাবে এই এগ্রিমেন্টটা করে রাখছে। এটাতে আপনি এই এগ্রিমেন্টটা আমি এখানে আনার রিজন হচ্ছে এটা আপনাদেরকে বুঝাবার জন্য যে অ্যাকচুয়ালি ব্রিটেন আর ফ্রান্স প্ল্যান করে রাশিয়াকে যুদ্ধে নামাইছে, দেন প্ল্যান করার পরে ওরা আবার সময়ে যখন ওরা ফিল করছে তখন ওরা রাশিয়াকে বের করে দিছে। সো এই চুক্তিটা হচ্ছে 1916 সালে। আপনি এই ইম্পর্টেন্ট এই সালগুলি যদি মনে রাখতে পারেন, এখানে ওরা যেটা বেসিক্যালি বলতেছে, এই চুক্তিটা গোপন চুক্তিটা, যে ওরা বলতেছে যে অটোমান এম্পায়ারের আরব ভূখণ্ডকে কিভাবে ফ্রান্স কতটুকু নিবে আর ব্রিটিশরা কতটুকু নিবে, এইভাবে এগ্রিমেন্ট করতেছে। তার মানে হচ্ছে এখনো যুদ্ধ শেষ হয় নাই, এখনো কেউ পরাজিত হয় নাই, এখনো কোনো যুদ্ধের কনক্লুশন হয় নাই, কিন্তু আন্ডারগ্রাউন্ডে ফ্রান্স আর ব্রিটেন মিলে ভাগ করে নিচ্ছে যে অটোমান এম্পায়ারের আন্ডারে আরব যে ভূখণ্ডগুলো আছে, যারা আরাবিয়ান স্পিকার, মরক্কো থেকে শুরু করে অন্যদিকে ওইদিকে ইরানের বর্ডার পর্যন্ত, এই অংশটুকুকে ব্রিটিশরা কোনটা কোনটা নিয়ে যাবে আর ফ্রান্সরা কোনটা কোনটা নিবে, সেরকম একটা চুক্তি করতেছে উইদাউট দ্য ইনফরমেশন অফ রাশিয়া। তো এইখান থেকে আমি বুঝাতে যাচ্ছি যে আপনারা যদি একটু চিন্তা করবেন, দেন ওরা প্ল্যান এন্ড প্লট করে রাশিয়াকে এটার মধ্যে ইনক্লুড করছে, কারণ হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জন্য যে চুক্তি দরকার সেটা হচ্ছে অস্ট্রো হাঙ্গেরি হচ্ছে যে ইহুদিরা, ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে এখানে হচ্ছে ইহুদি বলতে আমি বোঝাচ্ছি যে ইয়াজিজ মাজদের অংশটুকু, তাদের প্ল্যান এন্ড প্লট করে ওরা রাশিয়াকে ইনক্লুড করছে, এখানে একটা যুদ্ধের একটা আবহ তৈরি করতেছে, যেরকম কিনা এখনকার সময় ইউক্রেনে যে ফাঁদটা ফেলতেছে, ফাঁদ ফেলে রাশিয়াকে যেভাবে যুদ্ধের মধ্যে জড়ানো হচ্ছে, অনেকটা ওই রকম টাইপের ওই সময়ের আমলের করছে। এরপরে আপনি যদি আরেকটা আমি পয়েন্ট দিচ্ছি, যে পয়েন্টের কারণে এই পয়েন্টটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন ইউজমেজ কিভাবে ফাংশন করতেছিল। এটাকে ওরা নাম দিচ্ছে যে বলশেভিক রিভলিউশন। আপনি এগুলো যদি, আমি এখানে ওদের নামগুলি ইউজ করছি এই জন্য সো দ্যাট আপনারা আবার নিজেরা একটু গবেষণা করতে পারেন, নিজেরা একটু পড়ে নিতে পারেন। বলশেভিক মুভমেন্ট যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে 1900 সালের দিকে, এটা রাশিয়ান যে অংশটুকু, সেটা 1900 সাল থেকে এই বলশেভিক মুভমেন্টের যিনি প্রাণ পুরুষ উনি হচ্ছে ভ্লাদিমির লেনিন। ওই লেনিন হচ্ছে অ্যাকচুয়ালি একজন খাজারিয়ান ইহুদি পরিবারের লোক, বাট হি ইজ শোয়িং ইন দা মিডিয়ার মধ্যে এইভাবে আসছে বা ইতিহাসের মধ্যে এইভাবে আসছে যে সে হচ্ছে একজন সেকুলার, যে হচ্ছে কার্ল মার্কস দ্বারা মুভ হয়েছে, কার্ল মার্কস দ্বারা মানে মোটিভেটেড হয়ে উনি কমিউনিজম, পৃথিবীর মধ্যে কমিউনিজম আনতে যাচ্ছে, এবং সেই জন্য উনি প্রকাশ্যে এটার বিরুদ্ধে কাজ করতেছে। এই জন্য রাশিয়ান যে কিং আছে তার বিরুদ্ধে উনি 1900 সালের আগেই একবার উনি মুভ করছে ওনার ভাইরা, এবং সেই ভাইকে উনি হত্যা করছে, জারের রাজাকে বলে জার, রাশিয়ার রাজাকে, সে জার হত্যা করছে বিধায় ওনার একটা পার্সোনাল ক্ষুব্ধতা ছিল ওই জারের বিরুদ্ধে। এছাড়া উনি 1900 সাল থেকে বেসিক্যালি উনি ইউরোপে থাকেন, এবং ইউরোপের মধ্যে উনি বেসিক্যালি যেটা করে, জার্মানিতে থাকেন, লন্ডন থাকেন, ফ্রান্সে থাকেন, অস্ট্রিয়া থাকেন, সুইজারল্যান্ডে থাকেন, এবং এখান থেকে উনি রাশিয়ার ভিতরে একটা মুভমেন্ট তৈরি করতেছে, যে মুভমেন্ট হচ্ছে ওরা কমিউনিস্ট চাচ্ছে, জারের শাসন চাচ্ছে না। একই সাথে যদিও লিটারেচারে বলতেছে লেনিন এটা ইউরোপের মধ্যে যাচ্ছে, আর ওই সময় যদি আপনারা যদি লিটারেচার পড়বেন, হিস্ট্রি পড়বেন, তখন আপনি দেখবেন যে ওই সময়ের কমিউনিস্টকে যদি কোথাও পাইতো, কমিউনিস্ট মিটিং, মিছিল, কোনো একটা জায়গায় বৈঠক কোথাও পেলে, এটা ব্রিটিশরা, ফ্রান্সরা, জার্মানরা এদেরকে হত্যা করতো। যে এখনকার সময়ে অফিসিয়ালি মিন করছে এরকম যে এখনকার সময় ওয়েস্টার্ন কান্ট্রিতে যে কনসেপ্ট, টেরোরিজমের কনসেপ্ট, যে একজন টেরোরিস্ট যদি কোথাও মিটিং এ বসছে তাকে যেভাবে হত্যা করা হবে, তাকে যেভাবে মেরে ফেলা হবে, টেরোরিস্টরা যদি কোনো কারণে মিছিল বের করে তাদেরকে যেভাবে মেরে ফেলতে হবে, অনেকটা ওই কনটেক্সট ছিল তখন। অথচ ভ্লাদিমির লেনিন ওইখান থেকে টাকা উঠাচ্ছে, জেনারেশন করতেছে, সেই জেনারেটেড টাকা দিয়ে সেই রাশিয়াতে সে কি করছে, এটা প্রপাগান্ডা করতেছে। তো 1900 সালটা আপনি যদি মনে রাখেন, 1914 সালে যুদ্ধ আসবে, তার আগে থেকে এই প্ল্যানগুলি কাজ করতেছে। 1897 সালে জায়নিস্ট মুভমেন্ট, তারপরের থেকে এই কাজগুলি হচ্ছে। দেন হচ্ছে রাশিয়া যে চুক্তি করছে সেটা 1904 সালে করছে, দেন সাইস-পিকট এগ্রিমেন্ট করতেছে। আর এই যে
বলশেভিক মুভমেন্টের জন্য ভ্লাদিমির লেনিন এনাকে দিয়ে 1917 সালে অক্টোবরে পুরো রাশিয়াতে ওনার ক্ষমতা আনছে। এবং উনি যে একজন বাহিরের লোক হঠাৎ করে গেল আর পুরো রাশিয়া ওনাকে অ্যাকসেপ্ট করে নিল, যিনি হচ্ছে বেসিক্যালি বলতেছিল যে যার সম্প্রদায় হচ্ছে যারা হচ্ছে হোয়াইট রাশিয়ান, তাদেরকে ওনারা সহ্য করতে পারবে না এবং তাদেরকে ওনারা লিড করতে দিবে না। তো সেই জায়গায় যদি আপনি যদি পুরো ইতিহাসটা পড়েন তখন আপনি এখানে আবার কানেকশনটা পাবেন কিভাবে খাজারিয়ান ইহুদিরা বলশেভিক রেভলিউশনের নামে রাশিয়াতে মুভমেন্ট করছে এবং সেটা বিশ্বযুদ্ধের মধ্যে জড়ানো অবস্থায় যখন বিশ্বযুদ্ধ শেষ হয় নাই, মানে 1918 সালে যুদ্ধ শেষ হয়েছে, তার আগে অক্টোবরে জাস্ট অল্প কয়েক মাস আগে এই মুভমেন্টটা করার মাধ্যম দিয়ে জারকে বন্দি করছে এবং জারের ফ্যামিলিকে হত্যা করছে এবং যিনি অরিজিনাল লিডার ছিলেন, মানে জারের যিনি রাজা ছিলেন, ওই রাজাকে ওরা গুম করে ফেলছে। তো এখান থেকে আমি জাস্ট বুঝতে চাচ্ছি এই কতটুকু যে ইহুদিরা বা খাজারিয়ানরা বা ইয়াজুজমাজুজরা উইথ দ্য হেল্প অফ দাজ্জাল ব্রিটেন, তারা একটা ডিসিপটিভ মেকানিজম করে এই আর্টিফিশিয়াল যুদ্ধটা তৈরি করছে, যেখানে জার্মান অস্ট্রিয়া যদিও শো করতেছে অফিসিয়ালি যে এটা হচ্ছে আমাদের অপোনেন্ট, ইন রিয়ালিটি দে আর অলসো বিলংস উইথ দ্য ওয়েস্ট, আই মিন ব্রিটেন ফ্রান্সের সাথেই অন্তর্ভুক্ত ইন্টারনালি। কিন্তু হতে পারে উপর দিয়ে আমরা জানি না, উপর দিয়ে ফিজিক্যাল মানুষগুলো জানে না, কিন্তু ইন্টারনালি কারা এগুলি করতেছে, নারী নক্ষত্রগুলি চালাচ্ছিল সে খাজারিয়ান জিউসরা চালাচ্ছিল। সো খাজারিয়ান জিউসরা ওই যুদ্ধতে একটা অবজেক্টিভও ছিল যে বনি ইসরায়েলি যে ইহুদিরা ইউরোপ আমেরিকায় ছিল, যারা কিনা গেটে মানে বস্তি লিভিং করতেছিল, তাদেরকে বেসিক্যালি হত্যা করাইছে এই যুদ্ধের মাধ্যম দিয়ে। এবং আরেকটা অবজেক্টিভ হচ্ছে যে ওইটা যে আমি প্যালেস্টাইনকে দখল করতে হবে, অটোম্যান থেকে নিতে হবে, এটা ছিল আলটিমেট অবজেক্টিভ যুদ্ধের মধ্যে দিয়ে। কিন্তু যুদ্ধটা কেউ বুঝতে পারতেছে না যে ওই জায়গায় যাবে। তো ওদের অফিসিয়াল অবজেক্টিভ গুলো হচ্ছে যে প্যালেস্টাইন নেওয়া এবং সেখানে এই যে খাজারিয়ান ইহুদি তাদেরকে একটা রাষ্ট্র এস্টাবলিশ করতে দেওয়া। এটা ছিল এটার মেইন ব্যাকগ্রাউন্ডের কাজ আর কি। সো আপনি আবার এরপরে যেগুলি দেখবেন যে আরেকটা বড় কাজ করছে, সেটা হচ্ছে যে একজন লোক ছিল, ওনার নাম ছিল মিদাদ পাশা। ইনি বেসিক্যালি ব্রেইন ওয়াশড একজন ব্রিটিশ এজেন্টের মতো কাজ করছে, যে কিনা অটোম্যান এম্পায়ারের ভিতরে একসময় মন্ত্রী পর্যায়ে প্রধানমন্ত্রী লেভেলে ছিলেন 1876 সাল থেকে 1878 সাল পর্যন্ত। এবং ইনি প্রথম খিলাফতের মধ্যে সেকুলারিজম নিয়ে এসছে এবং উনি দুইটা লোয়ার পার্লামেন্ট আপার পার্লামেন্ট করে লোয়ার পার্লামেন্টকে বলছে ডাইরেক্ট ভোটে নির্বাচিত হবে, এবং এই জিনিসটা করে উনি একটা কনস্টিটিউশনও রেডি করছে। আর এই কনস্টিটিউশনটাকে গভর্নমেন্ট যখন বুঝছে যে এটা একটা হাউকাও তৈরি হচ্ছে, এটা একটা খেলাফত নষ্ট হচ্ছে, এটা একটা শরিয়া আইন ভায়োলেশন হচ্ছে, তখন ওনাকে করে দিছে, বহিষ্কার করে দিছে পুরো অটোম্যান থেকে, অটোম্যান এম্পায়ারের ভিতর থেকে ওনাকে বহিষ্কার করলে পরে ইনি বেসিক্যালি ব্রিটেনে গেছে এবং ব্রিটেনে উনি আশ্রয় ছিল। পরবর্তী ব্রিটেন আবার অটোম্যান এম্পায়ারকে প্রেসার দিছে এবং প্রেসার দেওয়ার কারণে ওনাকে আবার ফিরে আনতে হয়েছে। পরবর্তী এই লোকে এখানে ছিলেন কিন্তু ওনার পাওয়ার হোল্ড করতে পারে নাই বড়। কিন্তু সরকার যেটা করছে, অটোম্যান খলিফা, সে হচ্ছে ওই গণতন্ত্রের মেকানিজমটাকে ব্যান করে দিছে। ব্যান করে দিয়ে উনি যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে যে আবার খিলাফত আনছে। আর এই খিলাফত আনছে কেন, সেটার জন্য 1908 সালে ইয়াং টার্ক মুভমেন্ট নামে একটা জিনিস হচ্ছে, যেটাকে বলে থার্ড ইউনিয়ন আর্মি। আপনি জাস্ট ইমাজিন করেন একটা দেশে 20-25টা ব্যাটালিয়ন থাকে বা ইউনিয়ন থাকে, তার মধ্যে থেকে একটা ব্যাটালিয়ন রিভল্ট করতেছে এবং সেই রিভল্ট করার মাধ্যম দিয়ে তারা একটা পলিটিক্যাল মুভমেন্ট করছে। সেই মুভমেন্ট হচ্ছে ওরা বেসিক্যালি খুন, গুম, হত্যা এগুলি এমন ভাবে করছে যে সুলতান বাধ্য হচ্ছে আবার করতে, কি বলে, ওদের যে মুভমেন্টের মেইন কারণ ছিল যে আগে যেই মিদাদ পাশা যে সেকুলার কনস্টিটিউশন দিছিল, সেই কনস্টিটিউশনকে পুনরাবৃত্ত করার চেষ্টা করতেছিল। এবং তার প্রেক্ষিতে 1913 সালে ওই সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিল ওনাকে হত্যা করা হলো এবং ইয়াং টার্ক মুভমেন্টের 3জন লোক এই দায়িত্বগুলি পাইছে, যেটা আমি এখানে লেখাচ্ছিলাম যে একজন হচ্ছে যে তালাত পাশা, উনি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হলো, আনবার পাশা উনি প্রতিরক্ষা মন্ত্রী হলো এবং আহমেদ পাশা নৌমন্ত্রী হলো। এবং এই 3জনই হচ্ছে বেসিক্যালি কাজ করতেছিল ব্রিটিশদের সাথে। কিন্তু এনারা কাজ ব্রিটিশদের সাথে করলেও এনারা ঘোষণা করতেছে যে অটোম্যান এম্পায়ার হচ্ছে জার্মানির পক্ষে যুদ্ধ জয়েন করছে। এখন এই জিনিসটা আপনি ইতিহাসে পড়লেও পাবেন যে সুলতান কখনো চাচ্ছিল না যুদ্ধে জড়াতে, কারণ এটা আমাদের যুদ্ধ না, এটা ইউরোপিয়ানদের যুদ্ধ। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া যুদ্ধ করতেছে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কিন্তু বেসিক্যালি এই 3জন যখন সরকার চালাচ্ছে, এই 3জন জার্মানির পক্ষে এই যুদ্ধটা ঘোষণা করছে এবং অন্যদিকে আন্ডারগ্রাউন্ডে ওরা ব্রিটিশদের সাথে কাজ করতেছিল। এরা 3জন পরবর্তীতে হত্যার শিকার হয় এবং গিলাফুলি একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধের প্রেক্ষিতে কামাল পাশা বা যে কামাল আতাতুর্ক যাকে আমরা বলি, সে হচ্ছে ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতায় এসে 1923-24 দিকে এসে উনি ন্যাশনালিস্ট মুভমেন্ট করলো। এই সিইউপি যেটা,
সেই সিইউপি একটা পলিটিক্যাল মুভমেন্ট, এই ইয়াং ইয়াং টার্ক মুভমেন্টের আরেকটা অল্টারনেটিভ নাম হচ্ছে সিইউপি। এটার একটা দুই ভাগ হয়ে গেলে একটা ভাগের উনি নেতৃত্ব দিচ্ছে ন্যাশনালিজমের কনসেপ্ট নিয়ে, এবং উনি বলতেছিলেন যে উনি সি অফ গিলাপুলির যুদ্ধতে উনি হচ্ছে জিতছে, সেই জিতার কন্ডিশন দিয়ে ওনাকে সামনে নিয়ে আসা হয়েছে। এখন আমি যে জিনিসগুলো আপনারা যেমন বলি আসলে এগুলি মিলাই বলা যায় না, সোজা হয় না। যেমন ধরেন এইটা এইভাবে চিন্তা করলে আপনাদের জন্য সোজা হবে। যদি আপনারা কখনো যদি বাংলাদেশের কন্টেক্সটে উদাহরণ দিতে পারি, কিন্তু এটা না দিয়ে আমি জাস্ট আর একটু আগের উদাহরণ দিই। যদি আপনারা কখনো আহ এই লোকটার নাম কি জানো, যে ফাদার অফ নেশন বলে পাকিস্তানের, কি নাম যেন ওনার, আহ কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ। ওই মোহাম্মদ আলী জিন্নাহকে যদি আপনি গবেষণা করবেন বা পড়বেন, তখন আপনি দেখবেন যে মোহাম্মদ আলী জিন্নাহ ডাইরেক্ট একটা ব্রিটিশদের এজেন্ট হিসাবে ব্রিটেন থেকে এসে মহাত্মা গান্ধীর সাথে ফাইট করতে গেছে, এবং ওই ফাইটের প্রেক্ষিতে একটা পর্যায়ে গিয়ে সে মুসলিম লীগ তৈরি করছে, যেটা কিনা অ্যাকচুয়ালি ব্রিটিশ ডিকটেটেড মুসলিম লীগ, এবং সেই মুসলিম লীগের কারণে উনি পাকিস্তান ফরমেশন করছে। কিন্তু ওই সময় যারা অরিজিনাল নলেজেবল আলেম ওলামা ছিলেন, তারা করতেন যে খেলাফত আন্দোলন, তারা হচ্ছে এটার অপোজিশনে ছিলেন মুসলিম লীগ, কারণ মুসলিম লীগ ছিল মোর সেকুলার লোকেরা, যারা ব্রিটিশদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ব্রিটিশ আন্ডারে যারা জমিদার ছিল তারা ছিল মুসলিম লীগ। এবং সেইভাবে হচ্ছে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহকে যেভাবে প্রমোট করা হয়েছে, বাংলাদেশে এরকম বাংলাদেশে যারা জাতির পিতা আছে তাদেরকে এরকম টেকনিক্যালি প্রমোট করা হয়েছে, এবং সেই প্রমোটের কারণে এটা হয়। যারা কিনা পাওয়ার হোল্ড করে, যাদের কাছে টাকা পয়সা ভরা, এক্ষেত্রে হচ্ছে ব্রিটিশরা, বা ওই বাংলাদেশের কন্টেক্সট হচ্ছে ইন্ডিয়ানরা, তো তারা যেহেতু মিডিয়া কন্ট্রোল করে, তারা এটা দিয়ে আর্টিফিশিয়ালি হাইপ তৈরি করে। আর মানুষ যেহেতু মিডিয়ার উপর ডিপেন্ড করে, সো মানুষ ওইখান থেকেও একজন লোককে চিনে, যে ওই লোককে যদি বলা হয় ভালো, 10 জনকে দিয়ে এখন ভালো বলা হয়, আর যারা খারাপ বলে তাদেরকে যদি ফিউজ করে রাখা হয়, তাদেরকে যদি মিউট করে রাখা হয়, তখন অটোমেটিক্যালি মাস পিপলের কাছে, গণমানুষের কাছে ওই লোকটা একজন বড় ব্যক্তিত্বে পরিণত হয়। এবং এখানেও কামাল পাশাকে ওইভাবে বড় ব্যক্তিত্বে পরিণত করা হয়েছে, এবং উনি হচ্ছে খিলাফতকে অ্যাবলিশ করতেছে অ্যাকর্ডিং টু দ্য ডিকটেশন অফ দ্য ব্রিটিশ, এবং উনি সুলতানকে পরবর্তী ব্রিটিশদের একটা জাহাজের মধ্যে তুলে দিচ্ছে। তো এইভাবে হচ্ছে যে এই জিনিসগুলো হয়েছিল। তো আপনারা যদি এখানে রিলেট করতে পারেন তাহলে খুবই ভালো, আর না রিলেট করতে পারলে আমার মনে হয় যে কিছু প্রশ্ন হলে তখন আমি হয়তো আর কিছু পয়েন্ট যোগ করে দিতে পারবো আর কি, ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম।